যারা এই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছে, যারা এখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, এরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। বা নিরপরাধী যেন বঞ্চিত না হয়। দুটো জিনিস কিন্তু আমাদের এই সংবিধানে আলাদাভাবে ছিল, একটা হলো প্রিএম্বেল আর একটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা আলাদাভাবে লেখা ছিল, প্রিএম্বেলটা আলাদাভাবে ছিল। এই দুটো জিনিসের সিকোয়েন্স তারা এক করে দিয়ে আমার মনে হয় যে এখানে একটা বিভ্রান্তির সৃষ্টি তারা করে দিয়েছেন বলে আমি মনে করি। সেটা হলো যে আমরা যখন প্রিএম্বেলে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা বলছি, এটা কিন্তু আমার রাষ্ট্রের ড্রিম, আমার রাষ্ট্র কোন জায়গায় পৌঁছতে চায়, আর নীতিমালাগুলো হচ্ছে কিভাবে রাষ্ট্র ওই জায়গায় যেতে চায়। সুতরাং এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকাটা জরুরি, থাকাটা প্রয়োজন আছে বলে আমি এখনো মনে করি। এটা হলো বছরে যে কেউ নির্বাচন করতে পারবে, এই যে প্রভিশনটা আমার মনে হয় যে এটা সবচেয়ে খারাপ একটা প্রভিশন। কারণ একটা স্টুডেন্টের তো অনার্সই শেষ হয় না তার 21 বছরে। সুতরাং এই 21 বছরকে নির্দিষ্ট করা, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এটা করতে হলে একটা স্টুডেন্টকে তো ক্লাস 5 থেকে তার রাজনীতি করতে হবে, যদি তাই সে রাজনীতিতে আসতে চায়। তাহলে দলীয় রাজনীতিকে আমরা ছাত্রদের মধ্যে লেজুর বৃত্তির রাজনীতিকে বন্ধ করতে চাই, আবার অন্যদিকে ছাত্রদেরকে উৎসাহিত করছি। হ্যাঁ, আবার এটাও শুনি যে ভোটার এজ নাকি কমায় দিয়ে আরো শিশুদের স্তরে নিয়ে আসা হবে। তো এইগুলো আমার কাছে মনে হয় যে এগুলো খুবই অবাস্তব। এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কার নিয়ে। আমরা জানি যে 5ই অগস্ট অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পর তারা রাজনৈতিক সংস্কারের বিষয়ে তারা অন্যান্য সংস্কার নিয়ে অনেকগুলো কমিশন করেছে, বাট রাজনৈতিক সংস্কার, বিশেষ করে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে তারা দুটো কমিশন গঠন করেছে। একজন একাডেমিশিয়ান মিস্টার আলী রিয়াজ, আরেকজন হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার। এই দুজনের নেতৃত্বে তারা দুটো কমিশন করেছে এবং এই কমিশনের হাতে এই দুটো বিষয়ের সংস্কারের দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যেই এই কমিশন তারা তাদের কাজ শেষ করেছে, যদিও আমরা তাদের যে সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবগুলোর সারসংক্ষেপ আমরা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি সংস্কারগুলো। যে কথাটা বলতে চাই যে এই সংবিধানের সংস্কার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই দুটো মতামত ছিল। একটি হচ্ছে এই সংবিধান বাতিল করে দেওয়া, আরেকটি হচ্ছে সংবিধানের সংশোধন করা। তো এটা দীর্ঘদিন ধরে একটা বিতর্কের মধ্য দিয়ে গেছে এবং সর্বশেষে এই কমিশন মূলত সংবিধানটি সংস্কার মানে সংশোধনের দিকেই তারা মতামত দিয়েছে এবং তাদের সেই সংশোধনের মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যেগুলোকে তারা তাদের সংস্কারের আওতায় তারা আনতে চেয়েছে। তার মধ্যে অন্যতম যে মৌলিক বিষয় সংবিধানে তারা অন্তর্ভুক্ত করেছে সেটি হলো সংবিধানের যে প্রিএম্বল, মূল প্রস্তাবনার মধ্যে 3টি দার্শনিক প্রত্যয় বাংলাদেশ রাষ্ট্রের জন্ম সনদের মধ্যে যেটা অন্তর্ভুক্ত সেটি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই 3টি বিষয়ের সাথে এই 3টি বিষয়কে তারা রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে একত্রিত করে ওইখানে তারা ধর্মনিরপেক্ষতার বিষয়টিকে বাদ দিয়েছে, বাঙালি জাতীয়তাবাদের বিষয়টিকে বাদ দিয়েছে এবং তারা বহুত্ববাদকে এখানে নিয়ে আসতে চায়। এটিকে শুধু প্রস্তাবনা থেকে এটা সংসদে আলোচিত হতে হবে, বাট এট দি সেম টাইম যদি এই প্রস্তাবনার পরিবর্তন প্রয়োজন হয়, সেটা কেন প্রয়োজন, এক্সিস্টিং যে প্রপোজাল রয়েছে, যে প্রস্তাবনা রয়েছে সংবিধানে, সেটা কেন ইনএডুকুয়েট, এই বিষয়ে তো একটা জাতীয় ঐক্যমত লাগবে। কারণ এগুলো তো হুট করে আমাদের সংবিধানে আসে নাই। দুটো জিনিস কিন্তু আমাদের এই সংবিধানে আলাদাভাবে ছিল, একটা হলো প্রিএম্বেল আর একটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা আলাদাভাবে লেখা ছিল, প্রিএম্বেলটা আলাদাভাবে ছিল।
এই দুটো জিনিসের সিকোয়েন্স তারা এক করে দিয়ে আমার মনে হয় যে এখানে একটা বিভ্রান্তির সৃষ্টি তারা করে দিয়েছেন বলে আমি মনে করি। সেটা হলো যে আমরা যখন প্রিএমবেলে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা বলছি, এটা কিন্তু আমার রাষ্ট্রের ড্রিম, আমার রাষ্ট্র কোন জায়গায় পৌঁছতে চায়, আর নীতিমালাগুলো হচ্ছে কিভাবে রাষ্ট্র ওই জায়গায় যেতে চায়। সুতরাং এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকাটা জরুরি, থাকাটা প্রয়োজন আছে বলে আমি এখনো মনে করি। এটা হলো যারা সংবিধানটা নিয়ে নাড়াচাড়া করবে, যারা এটা নিয়ে চিন্তা করবে, তাদের বোঝার সুবিধার্থে এটা করতে হবে। এবং এমনকি সাধারণ মানুষও যারা সংবিধান পড়তে পারবে তাদের জন্য এটা, এই ক্ল্যারিটিটা, এই জিনিসটা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। তবে সংবিধান সংস্কারের অন্যান্য জায়গাগুলোতে আমি খুব একটা আপত্তি করতে চাই না, কিন্তু আমি একটা জায়গাতে খুব আমার গুরুতর আপত্তি রয়েছে। সেটা হলো যে আমি প্রথমে বলি যে এটার ভালো দিক অবশ্যই আছে, এবং আমি মনে করি যে এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যে ভারসাম্যতা তারা আনতে চেয়েছেন, আমি সেটাকে সমর্থন করি এবং সেটা হওয়া দরকার বলে আমি মনে করি। মানে এটা একটা বড় ধরনের সংকট আমাদের সংবিধানে রয়ে গেছে। তবে আমি আরেকটা ভালো দিকের মধ্যে রয়েছে, তারা বলছেন যে সংবিধানের 70 ধারাকে তারা সংস্কার করতে চান, সেটাও আমি সমর্থন করি, এবং সেটাকে তারা শুধুমাত্র অর্থ বিলের বিরুদ্ধে যেতে পারবে না, এই ধরনের একটা প্রভিশনকে অন্তর্ভুক্ত করে তারা এটাকে সংশোধনী আনতে চান। এগুলো অবশ্যই ভালো দিক। বাট দি সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে যে সংসদের আসনকে তারা দ্বিকক্ষ বিশিষ্ট করতে চান, যেটা তারা বলতে চাচ্ছেন, রাইট? আমি মনে করি যে এইটা একটা খুবই একটা অবাস্তব এবং অত্যন্ত, আমি মনে করি এটা একটা খারাপ প্রস্তাব হিসেবেই আমি বিবেচনা করতে চাই। কারণ আমার যুক্তিটা হলো অন্য জায়গা। আমি মনে করি যে বর্তমান যে সংসদটা রয়েছে, বর্তমান সংসদটা এর প্রাতিষ্ঠানিক কাঠামোটা যেভাবে দাঁড়িয়ে আছে, এটাই তো ঠিক মতো কাজ করছে না। সুতরাং আপনি সংসদের আরেকটা কক্ষ বানিয়ে একটা মাথাভারী সংসদ তৈরি করবেন এবং সেখানে আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করবেন, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে এই সংস্কারকে মানে এই সংস্কারের যে খরচ বহন করার মতো সক্ষমতা আমাদের দেশের অর্থনীতি থাকবে কিনা, সেটা আমাদের আছে কিনা, সেটা আমাদের ভেবে দেখা দরকার। সংস্কার ও এমন সংস্কারই আমাদের যেতে হবে যে সংস্কারে আমাদের খরচ কম হবে বলে আমি মনে করি। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে নিয়ে আসা, এটা তো কোর্টের মাধ্যমেই এটা হয়ে গেছে। এটাকেও সংসদ আশা করি অনুমোদন দেবে। এটা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ, জনগণতান্ত্রিক বাংলাদেশ তারা যদি করতে চান। তবে প্রজাতন্ত্র বললে থাকলেও সমস্যা নেই, কারণ সাধারণ মানুষ তো নিজেকে এখন আর প্রজা ভাবে না। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে যেটা পজিটিভ দিক হলো যে নির্বাচন কমিশনকে স্বাধীনতা, একদম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দেওয়া, এটা এই প্রস্তাবে এসছে, এবং সেটা যেন সত্যিকার অর্থে দেওয়া হয়, এটা যেন কথার কথা না থাকে, কমপ্লিট। অর্থাৎ নির্বাচন কমিশন তার নিজস্ব স্টাফ নিয়ে নিজেরাই করবে, হ্যাঁ, এবং নির্বাচন কমিশনের লোকজনই মাঠ পর্যায়ে নির্বাচন কন্ডাক্ট করবে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এগুলো সব নির্বাচন কমিশনের লোক থেকেই হবে। তারপরে ধরো মানে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তোমার সামরিক বাহিনীকে অন্তর্ভুক্ত করতে হবে। এখন তো এটা করতেই হবে। তুমি যদি সত্যিকার অর্থে নির্বাচন করতে চাও তাহলে এটা করতে হবে। আর যারা এই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছে, যারা এখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, এরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। বা নিরপরাধী যেন বঞ্চিত না হয়, সেটাও আমি মনে করি ঠিক করতে হবে। আবার ধরো যে ছাত্রদের 21 বছরে যে কেউ নির্বাচন করতে পারবে, এই যে প্রভিশনটা, আমার মনে হয় যে এটা সবচেয়ে খারাপ একটা প্রভিশন। কারণ একটা স্টুডেন্টের তো অনার্সই শেষ হয় না তার 21 বছরে। সুতরাং এইটা
এই 21 বছরকে নির্দিষ্ট করা, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এটা করতে হলে একটা স্টুডেন্টকে তো ক্লাস 5 থেকে তার রাজনীতি করতে হবে, যদি তাই সে রাজনীতিতে আসতে চায়। তাহলে দলীয় রাজনীতিকে আমরা ছাত্রদের মধ্যে লেজুর বৃত্তির রাজনীতিকে বন্ধ করতে চাই, আবার অন্যদিকে ছাত্রদেরকে উৎসাহিত করছি। হ্যাঁ, আবার এটাও শুনি যে ভোটার এজ নাকি কমায় দিয়ে আরো শিশুদের স্তরে নিয়ে আসা হবে। তো এইগুলো আমার কাছে মনে হয় যে এগুলো খুবই অবাস্তব কাজ। তবে আমি মনে করি যে তোমার নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনতাটা যেন সে পেতে পারে, এই ক্ষেত্রে তার ক্ষমতাটাকে আরো মানে বিশেষ করে আইন, নির্বাচন কমিশন যদি নির্বাচনের সময় ধরেন আপনি যদি দ্বৈত প্রশাসন চালু রাখেন, একদিকে সরকারের ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করে, সে কোনো অপরাধ করলে তুমি নির্বাচনকালীন সময়ে তাকে শাস্তি দিতে পারো না, এটা তো হয় না। তাকে সেই শাস্তি দেওয়ার ক্ষমতা তাকে রাখতে হবে। আমি মনে করি যে মোটামুটি ভাবে মনে করি যে এর মধ্যে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। নির্বাচিত কেন্দ্রীয় সরকার যেন নির্বাচন কমিশনকে কোনোভাবেই প্রভাব বিস্তার করতে না পারে, সেটা করার জন্য নির্বাচনকালীন যে 3টা মাস যেন কেন্দ্রীয় সরকারের এক্সিকিউটিভ পাওয়ারটাকে 0 লেভেলে নামায় নিয়ে আসা হয়। এটা যেন 0 লেভেলে নামায় নিয়ে আসা হয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকার তখন এই নির্বাচন কমিশনকে কোনো ডিকটেট করতে পারবে না। হ্যাঁ, এবং তার বাজেট তাকে আগেই দিয়ে দিতে হবে, নির্বাচন কমিশনের বাজেট তাকেই দিয়ে দিতে হবে, সে তার মতো করে এটা খরচ করবে। হ্যাঁ, জবাবদিহিতা করবে, তারা সরকারকে হিসাব দিবে কোথায় কি খরচ হলো। হ্যাঁ, কিন্তু নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে বাজেট করার ক্ষমতা দিতে হবে, এটা গভর্নমেন্ট উইল নট ডিসাইড।